হাই, আমি চিত্রলেখা। পাশে আমার মেয়ে মৌলি। আপনাদের কাছে কথা দিয়েছিলাম একটা মিরাক্কেল ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসব। আজকে সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। ঘটনাটা শেয়ার করার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দেওয়া দরকার। আমাদের ফ্যামিলিতে একটা দুরারোগ্য ব্যাধি আছে বলতে পারেন। সেটা হচ্ছে জেনেটিক। মানে শুরু হয়েছিল আমার শ্বশুরমশাইয়ের থেকে, তারপরে আমার হাজব্যান্ড, আমার ননদ, এখন তার পরবর্তী জেনারেশান উত্তরাধিকার সূত্রে পেয়েছে আমার 2 মেয়ে, ভাগনা ভাগ্নি সবাই। সবচেয়ে বড় কথা, রোগ ব্যাধি সব বাড়িতেই আছে, সেটা এমন কিছু বলার কিছু ব্যাপার নয়। কিন্তু যেটা হচ্ছে সেটা এদের এটা রোগের কোনো ট্রিটমেন্ট নেই। এদেশ কেন, বিদেশেও নেই। যেখানেই গেছি, যে ডাক্তার, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, কবিরাজি, যার সঙ্গেই কথা হয়েছে, রোগটার নাম শুনে এক কথায় তারা বলে দিয়েছে এর কোনো ট্রিটমেন্ট নেই। আজ অনেক দিন ধরে আমরা ডাক্তার, হসপিটাল, যেখানে যেখানে যে বলেছে সব কিছু করে বেরিয়েছি, কিন্তু না ছাড়া আমাদের ভাগ্যে আর কিচ্ছু জোটেনি। শুধুই নাই শুনেছি, না এর কোনো ট্রিটমেন্ট নেই, না এটা ভালো হওয়ার নয়, এটা দিন দিন খারাপই হয়ে যাওয়ার। এইরকম করতে করতে আমাদের পরিস্থিতিটা এমন হয়ে গেছিল যে আমরা কারোর সঙ্গে কথা বলা, যোগাযোগ করা প্রায় বন্ধ করে দিয়েছিলাম। কেননা যেখানেই আমি যাই, আমারটা আমি বলছি, যেখানেই যাই সেখানেই প্রথম কথাই জিজ্ঞেস করবে কেমন আছো, তারপরে জিজ্ঞেস করবে ছেলেমেয়েরা কেমন আছে। এবার যখনই মেয়েদের প্রশ্নটা ওঠে, তারপরে আমি আর কোনো কথার উত্তর দিতে পারি না। তখন আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি জল পড়তে শুরু করে এবং সবাই আহাউহু করে, সেটাও শুনতে আর ভালো লাগে না। আমি যেন মনে হচ্ছিল নিজেকে গুটিয়েই ফেলছিলাম, বাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলছিলাম। আর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কারোর সঙ্গেই আর দেখা করার, তাদের কোনো একটা অকেশানে গিয়ে দাঁড়ানোর মতো আমার আর ইচ্ছে ছিল না। এই রকম অবস্থায় তারপরে বলি, আমার বড় মেয়ে, যাকে নিয়ে এখন এই টেস্টিমনিটা দিচ্ছি, সে পড়াশুনো করেছে, যথেষ্ট ভালোভাবেই পড়াশুনো করেছে, ব্যাঙ্গালোর থেকে MBA করেছে, ওখানেই চাকরি করছিল। তারপরে এই গভর্নমেন্ট সার্ভিসটা পাওয়ার পরে সে কলকাতায় ফিরে আসে এবং খুব গুরুত্বপূর্ণ পদে চাকরি শুরু করে। 7-8 বছর তার চাকরিটা হয়। চাকরিটা খুবই ভালো, স্যালারিও ভালো, খুব গুরুত্বপূর্ণ পদ। কিন্তু সমস্যাটা যেখানে দাঁড়ালো সেটা হচ্ছে দিন দিন আস্তে আস্তে আমার মেয়ের শরীরটা খারাপ হতে শুরু করলো। চাকরির শুরুতেও কিন্তু ছিল না, না হলে অতগুলো টেস্ট দিয়ে, অতগুলো পরীক্ষা দিয়ে চাকরিটাও পেত না। 7-8 বছরের মধ্যে চাকরিটা ও আর করে উঠতে পারছিল না। এদের সমস্যাটা হচ্ছে ব্রেন থেকে নার্ভাস সিস্টেমটা একদম গন্ডগোল করে দেয়, যার জন্য হাঁটা চলাটাই প্রবলেম হয়ে যায়। বসে কাজ করতে পারবে, ব্রেন ঠিক আছে, সব কিছু আছে, কিন্তু হাত না ধরলে এক পাও হাঁটতে পারবে না। এটাই হচ্ছে এদের মেন সমস্যা। তা সেই জায়গায় ওর ওই কাজটা খুব গুরুত্বপূর্ণ, অনেক লোকের দায়িত্ব, যেটা ও আর নিতে পারছিল না। ওই টেনশনটাও নিতে পারছিল না। যদি কোথাও একটু ভুল হয়ে যায়, ও যদি চেয়ারে বসে উঠে যদি ওকে কোনো কাজ একটা দ্রুত করতে হয়, সেটাও আর পারছিল না। তারপরে মর্নিং, নাইট, ইভিনিং সব রকম ডিউটি ওকে করতে হতো। এই টেনশনগুলো নিতে নিতে ওর শরীরটা আরও দ্রুত খারাপ হয়ে যাচ্ছিল। রোজই এসে বলছিল, মা আমি আর পারছি না এই চাকরিটা নিতে। হ্যাঁ, তার মধ্যে একটা কথা বলে দিই, আমি মেয়ের বিয়েও দিয়েছিলাম, সুস্থ ছিল। জামাই খানিকটা জেনেই বিয়ে করেছিল যে এই রোগটা ওর হলেও হতে পারে, যেহেতু বাড়িতে 2 জেনারেশনে আছে, এবং আমি জানিয়ে তবেই বিয়ে দিয়েছিলাম। জামাই খুবই ভালো, সে যথেষ্টই কেয়ার করে। কিন্তু সমস্যা হচ্ছে চাকরির জায়গায় তো যে যতই ভালোবাসি, আমি ভালোবাসি, আমার জামাই ভালোবাসে, কিন্তু চাকরির জায়গাটা তো ওকে একাই করতে হবে। সেই জায়গাটায় খুব সমস্যা হয়ে যাচ্ছিল। রোজই কান্নাকাটি, মানে না পারলে ভয় পেলে যেটা হয় আর কি, যে যদি আমার দ্বারা কোনো ভুল চুক হয়ে যায়, আমার জন্য যদি অন্য কারোর কোনো সমস্যা হয়ে যায়, আমরা কি করব দিশা পাচ্ছিলাম না। তারপরে শেষমেশ যখন দেখলাম যে না, এরম করতে থাকলে ও যেরমভাবে দ্রুত শরীরটা ওর খারাপ হয়ে যাচ্ছে, আর বেশি দিন চাকরিটা করলে আরও সমস্যা হয়ে যাবে, আমরা গিয়ে অফিসে জমা দিলাম একটা দরখাস্ত, যে ওকে যদি কোনো
টেবিল জব দেওয়া হয় তাহলে ও জবটা করতে পারে। এই জবটা ওর পক্ষে আর হয়ে উঠছে না। যাই হোক, সরকারি কাজ বুঝতেই পারছেন। 23 সালের ডিসেম্বর মাসে আমরা দরখাস্তটা জমা দিলাম। 6 মাস 7 মাস ওর ছুটি জমেছিল। অল্প দিনের চাকরি, 6-7 মাসে ছুটি ছিল। ছুটি প্রায় শেষ হয়ে আসছে, উইদাউট পে হতে হবে, কিন্তু সরকারি কাজ তখনও বেশি দূর এগিয়ে ওঠেনি। তাই জন্য টেনশানটাও তখনও পিছু ছাড়েনি। শরীর খারাপের টেনশান তো আছেই, কিন্তু এই চাকরির টেনশানটা তখন আমাদের বেশি দিচ্ছিল। কেননা এই শরীর খারাপেও যদি চাকরিটা আর না করতে পারে তাহলে ওকে আর আমি বাঁচাতেই পারবো না। কেননা মানুষের একটা তো সেলফ কনফিডেন্স থাকে যে যেটাতে ও চাকরিটা করলে তবু ওর মনে হয় যে হ্যাঁ আমিও কিছু কন্ট্রিবিউট করছি। একে নিজে ভালো করে হাঁটতে পারে না, কাউকে ধরতে হয়, তারপর চাকরিটা না থাকলে ওর জন্য আরও সমস্যা সেটা। তা যাই হোক, সেই 6 মাস কেটে গেছে, 7 মাসে পড়ে গেছে, উইদাউট পে অলরেডি হতে আরম্ভ করেছে, কিন্তু কাজের জায়গায় তেমন কিছু খবর, তেমন কিছু প্রোগ্রেস হয়নি। আমরাও একদম দিশেহারা যে এবার আমরা কি করব, কোথায় যাব। তারপরেও যে চাকরিটা হলেও সেও একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল। ধরুন চাকরিটা হলো, একটু দূরে কোথাও দিল, তাহলেও তো যেতে পারবে না। হাঁটতে যে পারে না, তাকে তো দূরে দিলে এক তো কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, তারপরে গাড়ি করে নিয়ে যেতে হবে, ট্রেনে বাসে উঠতে পারবে না, তাহলে চাকরি করে সে কী টাকা ঘরে নিয়ে আসবে। এই দুটোই আমাদের চিন্তা ছিল, যে চাকরিটা শুধু হলেই হবে না, টেবিল জব বাড়ির কাছে হতে হবে। সেই মামা বাড়ির আবদার বলে না, সেই রকম অবস্থা হয়ে গেছিলো আমাদের। কিন্তু যতজনের কাছেই গেছি, যতজনকেই বলেছি, প্রত্যেকে একই কথা বলেছে যে ওর বাড়ির কাছে ওর এই চাকরিটা হওয়া পসিবল নয়। তা যাই হোক, এইরকম অবস্থায় আমি আমার এক বান্ধবী বলুন, বোন বলুন, তার মারফত খ্রিস্ট যিশুর খবর পাই প্রভুর কাছে। এবং খবর পাওয়ার পরে আমি এইটাই শুনেছিলাম যে মিরাকেল আজও ঘটে, আর মিরাকেল উনিই ঘটাতে পারেন, উনি আরোগ্যকারী ঈশ্বর। ওনার কাছে না বলে কিছু নেই। যদি তুমি সর্ষে দানার মতোও তাকে বিশ্বাস করো এবং বিশ্বাস করে কোনো কিছু প্রার্থনা করো, তাহলে তোমার সেই প্রার্থনা পূরণ হবে। তা আমি শুনে আর আমি দেরি করিনি, বাড়িতেও কাউকে কিচ্ছু জানাইনি। আমি চলে গেছি সোজা বরানগরে লর্ড জেসাস চার্চ, সেখানে গিয়ে পৌঁছেছি। এবং বললে বিশ্বাস করবেন না, 2-2.5 ঘন্টা ছিলাম আমি ঢোকার থেকে আমি জানি না কেন, আর বেরোনো অবধি আমি অঝোরধারে শুধু কেঁদেছি। আর প্রত্যেকেই এসে আমাকে একটাই সান্ত্বনা দিয়েছে, যেখান থেকে অনেক বড় বড় রোগের ভার ঠিক হয়েছে, তোমারও হয়ে যাবে। একদম চিন্তা করো না, তুমি ঠিক জায়গায় এসছো, শুধু বিশ্বাস করে প্রার্থনা করো। এবং পাস্টারবাবু প্রার্থনা করে দিলেন আমার মেয়েদের নামে আলাদা করে। এবং ওই একটাই কথা, একটা বাইবেল হাতে করে নিয়ে বাড়ি ফিরলাম। মেয়েদের এসে সেই কথা জানালাম, এবং এক কথাতে ওরাও বাইবেল পড়তে এবং ওনাকে মানতে রাজি হয়ে গেল। শুরু হয়ে গেল আমাদের আরেকটা অধ্যায়। রোজ প্রার্থনা করেছি, শুনেছি 2 বা ততোধিক মানুষ একসঙ্গে বসে প্রার্থনা করলে উনি সেখানে উপস্থিত হন। আমরা 2 মেয়ে আর মা 3 জনে মিলে রোজ ওনার কাছে প্রার্থনা করতাম। প্রথম প্রার্থনা, সুস্থ তো করতেই হবে ওনাকে, ওনার কাছে এসছি, উনি আরোগ্যকারী ঈশ্বর, সুস্থ করবে। তার আগে এই চাকরিটার ব্যবস্থা করতে হবে। এবং বাড়ির কাছে প্রভুর কাছে প্রার্থনা, প্রভু জানি না কি করে হবে, আমরা সেসব কিচ্ছু জানি না, কিন্তু করে দিতে হবে তোমাকে, বাড়ির কাছে ওকে ওর জবটা করে দিতে হবে। এই আবদার নিয়ে আমরা রোজ প্রার্থনা করেছি। এবং এইখানে আসার পর প্রার্থনা করেছি যাতে তাড়াতাড়ি আমাদের কাজটা ওটা কমপ্লিট হয়। গভর্নমেন্টের কাজ যদিও অনেক ডিলে হয়, তাহলেও যত তাড়াতাড়ি সম্ভব হয় ওরা যেন কমপ্লিট হয়। এবং প্রভু সেই ব্যবস্থা করে দিলেন। অক্টোবর মাসে, জুন মাসে ওনার কাছে গেছি, অক্টোবর মাসে ওখান থেকে খবর এলো যে আসুন আপনারা কথা বলবেন বড় অফিসাররা। সেদিন আবার প্রভুর কাছে প্রার্থনা, প্রভু যারা ওই ঘরে থাকবে তাদের মুখ বন্ধ করে, প্রভু তুমি তোমার মুখ খুলো, ওর চাকরিটা দরকার এবং বাড়ির কাছে দরকার, তুমি ব্যবস্থা করে দিও।
সেদিন সেই দিনটা ছিল প্রচুর ঝড় বৃষ্টি, দুর্যোগের দিন, খুব দুর্যোগ। সকাল থেকে আগের দিন থেকে বৃষ্টি হচ্ছে, আকাশ ভাঙা বৃষ্টি, এবং খবরে ছিল পরের দিনও সারা দিন বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি। ভয় পাচ্ছিলাম যে সব দিক থেকেই বাধা দিচ্ছে, এটা ভালো কাজ হতে যাচ্ছে, তাই জন্যই কি এত বাধা। আজ খবরও নিয়েছিলাম, খবরে ছিল বলে দুর্যোগে আমি জিজ্ঞেসও করে নিয়েছিলাম। ওনারা বলেছিলেন যদি কোনো কারণে না হয় তাহলে আপনাদের খবর দেবো, খবর না দিলে অবশ্যই এসে হাজির হবেন। সেই দুর্যোগের মধ্যে বৃষ্টি মাথায় করে নিয়ে গাড়ি করে নিয়ে গেলাম, এবং বললে বিশ্বাস করবেন না, যখন ঘরের ভেতরে ওকে নিয়ে আমি ঢুকলাম, ও তো একা যেতে পারে না, আমাকেও ঢুকতে হয় সব জায়গায়। ওনারা যে 3-4 জন ছিলেন, ওনারা এত ভালো করে কথা বললেন, এই অভিজ্ঞতা আমার আগে কোনো দিন হয়নি। কোনো সরকারি অফিসাররা এত ভালো করে কারোর সঙ্গে কথা বলে, মা মা করে ওকে প্রশ্ন করলেন তুই চাকরিটাও করতে চাই কি না, কোথায় দিলে ওর সুবিধা হবে, ওর বাড়ির কাছে দিলে সুবিধা হবে নাকি, সব কিছু জিজ্ঞেস করে আশ্বাস দিলেন যে হ্যাঁ ওর চাকরিটা ওর বাড়ির কাছেই হবে। দু হাত তুলে ধন্যবাদ জানাতে জানাতে বাড়ি ফিরলাম। এবং সত্যি সদাপ্রভুকে মহান নামে ধন্যবাদ জানাই, এবং লর্ড জিসাস চার্চকে এবং ওখানের খ্রিস্টীয় ভাই বোনেদের, পাস্টার বাবুকে, সবাইকে মহান নামে ধন্যবাদ জানাই যে তারা সবাই এই কদিনে প্রত্যেক দিন আমার মেয়েদের জন্য প্রার্থনা করেছেন। আমরা গুগল মিটে সবাই রাত্রেবেলা একসঙ্গে হই, প্রত্যেক দিন আমার মেয়েদের নামে প্রার্থনা হয়। এবং আজকে সেই মেয়ে ওখানে চাকরিটা করছে বাড়ির কাছে, তারা খুব ওকে কেয়ার করে, সবাই খুব মানে দেখে। এই চাকরিটা ও আগেও করছিল, কিন্তু সেখানে কিন্তু শরীর তখনও ওর খারাপ ছিল, কিন্তু সেখানে মানুষগুলো কিন্তু কোনোদিন কোনো রকম মার্সি করেনি। কিন্তু এখানের মানুষগুলো একদম অনেক তফাৎ, বলে না সেই হেল অ্যান্ড হেভেন তফাৎ, সেরকম তফাৎ। আগের জায়গা থেকে এই জায়গার সবাই খুব দেখে, এবং এটা প্রভুতে না থাকলে কোনোভাবেই এটা সম্ভব হতো না, এটা এমনিতে কোনোদিনই এটা সম্ভব নয়। তাই ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ জানাই আমার লর্ড জিসাস চার্চকে, সেখানে খ্রিস্টীয় ভাই বোনেদের যারা আমার মেয়েদের জন্য প্রার্থনা করেছে, পাস্টার বাবুকে বিশেষ করে, তিনি আমাদের বাইবেলের শিক্ষা দেন, বাক্য শোনান। আমি কৃতজ্ঞ ওনাদের সবার কাছে, আর সব থেকে বেশি সদাপ্রভুর কাছে। আর আগাম আপনাদের কাছে কথাও দিয়ে যাচ্ছি, আমার মেয়েদের আমি এখান থেকেই সুস্থ করব, এবং আরও এরকম টেস্টিমনি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব, প্রভুকে ধন্যবাদ জানাবো। এটা আমি আগে থাকতেই আপনাদের কাছে বলে গেলাম। যদি এরকম টেস্টিমনি শুনতে আপনাদের ভালো লাগে, তাহলে এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব